আসসালামু আলাইকুম। আজকের আলোচনা আমাদের লেসন পার্ট, যেটা এসএসসি বায়োলজির প্রথম যে চ্যাপ্টার সেখান থেকে শুরু হবে আর কি। তো প্রথমেই বলে নেই যে যদি কেউ বই না ধরে, ঠিক আছে, বইয়ের পড়াগুলো ভালোভাবে বুঝতে চাও, তোমাদের জন্য এই পাঠশালাগুলো আর কি, এই পড়াগুলো আমি ওইভাবেই বলবো, জানি বইয়ের ভাষায় এবং বইয়েতে যা যা আছে তার ডিটেলস, প্লাস বইয়ে যা যা উল্লেখ নাই, যেগুলো বোঝার জন্য সহায়ক, সেগুলো সম্পর্কে সব কিছু বলবো। তো আজকে আমাদের শুরুতে আমরা কি নিয়ে আলোচনা করব, যে লিসন অন লাইফ, জীবন পাঠ। সেখানে আমরা কি কি শিখব? প্রথমে শিখব বায়োলজি এর প্রাথমিক আলোচনা, বায়োলজি কোত্থেকে আসছে, এই নামটা কে দিয়েছে, ঠিক আছে, এই ধারণাটা কখন শুরু হয়েছে। তারপর ব্রাঞ্চেস, বায়োলজির কি কি ব্রাঞ্চ আছে, 5টি জগৎ সম্পর্কে আলোচনা করব। আর আলোচনা করব দ্বিপদ নামকরণ সম্পর্কে। এগুলো ইন ডিটেলস ধীরে ধীরে আমরা ইন্টারমিডিয়েটও শিখব। তারপর হায়ার লেভেলে যদি কেউ বায়োলজি, বোটানি, জুলজি এগুলো নিয়ে পড়াশোনা করে, সেও শিখবে। বাট আমরা এসএসসি লেভেলে যতটুকু পারি একটু বুঝাই দেওয়ার জন্য ডিটেলসে আমরা শিখবো, ঠিক আছে। প্রথমেই আছে বায়োলজি। তো বায়োলজি, হ্যাঁ, এখানে আমরা যদি এই শব্দটা আসলে গ্রিক শব্দ, কেন গ্রিক থেকে আসছে, মানে এই পড়াশোনার বিষয়াদি নিয়ে বেশিরভাগ আলোচনা কিন্তু গ্রিকরাই করে গেছে, গ্রিক সভ্যতা করে গেছে আর কি। মানে আমাদের যদি আমরা পৃথিবীর ইতিহাস সম্পর্কে জানি আর কি, পৃথিবীর যে সভ্যতাগুলো আছে, মেসোপটেমিয়া, ব্যাবিলনীয় সভ্যতা, সব থেকে বেশি পড়াশোনা নিয়ে ঘাটাঘাটি করছে এই গ্রিক সভ্যতা। আরও সহজ ভাষায় বলতে গেলে এর আগের সভ্যতারাও পড়াশোনা নিয়ে ঘাটাঘাটি করেছে, বাট তাদের অনেক কিছু আমাদের হাতে এসে পৌঁছায় নেই। বাট গ্রিকদের সভ্যতা কিন্তু আজ থেকে 2000 থেকে 2500 বছর আগে। মানে ওখান থেকে গ্রিক সভ্যতা বা রোমান সভ্যতা, রোমান সভ্যতার পর থেকে আধুনিক ইউরোপের পরে বর্তমান আধুনিক যে সময়টা, মানে একটা ধারাবাহিকতা ছিল আর কি। এই কারণে ওনাদের গবেষণাগুলো আমাদের কাছে চলে আসছে। ওকে, তো বায়োলজি এটা গ্রিক শব্দ। এই নামটা প্রথমে দেন ফরাসি বিজ্ঞানী ল্যামার্ক নাম দেন, হ্যাঁ, এই ল্যামার্ক নাম দেন বায়োলজি। বায়োলজিকে আমরা একটু ভাঙাই, বায়োস প্লাস লজস। এই লজস শব্দের অর্থ ইংলিশে নলেজ বলে, নলেজ, আর বাংলায় বলে জ্ঞান। আর বায়োস শব্দের অর্থ জীবন বা জীব। হ্যাঁ, আমরা জানি জীবন শব্দটা থেকে, জীব শব্দটা থেকে জীবন আসছে শব্দটা, মানে লাইফ, অর্থাৎ জীবন বা জীব সম্পর্কিত যে জ্ঞান সেটাকে বলা হয় বায়োলজি, ঠিক আছে। তো বায়োলজির প্রাথমিকভাবে দুইটা পার্ট, একটা হলো গিয়ে জুলজি, আর একটা হলো গিয়া বোটানি। তো এই বোটানি এর প্রথমে যে কাজটা করছেন, যে ব্যক্তি কাজটা করেছেন, তাকে বলা হয় থিওফ্রাস্টাস প্রথম এই বোটানি নিয়ে কাজ করছেন। আর জুলজি নিয়ে কাজ করছেন এরিস্টটল। হ্যাঁ, এরিস্টটল এরিস্টটলের এই বোটানি নিয়েও কাজ আছে। জুলজি মানে হলো গিয়া প্রাণীবিদ্যা, আর আমরা জানি বোটানি মানে হলো গিয়া উদ্ভিদবিদ্যা। তো এই জুলজি নিয়ে এরিস্টটলের জ্ঞান তো আসি, সাথে উনি বোটানি নিয়েও অনেক কথাবার্তা বলছেন। সো আমরা বলতে পারি এই পুরো টোটাল বায়োলজির জনক হলো গিয়ে এরিস্টটল। বানান ভুল হইতে পারে, একটু কারেকশন করে নিবা তোমরা, ওকে। তো বায়োস প্লাস লজস, জীব সম্পর্কিত জ্ঞান, এই কথাটা বলছেন ল্যামার্ক, নামকরণটা দেন বায়োলজি। আর জুলজি এর ফাদার হলেন গিয়ে এরিস্টটল, আর বোটানি এর ফাদার হলো থিওফ্রাস্টাস। আমরা একটু বোটানি নিয়ে আলোচনা করতেছি এখন, কারণ বোটানির মধ্যে যে সাইটোলজি বা কোষ যেটা, সেই কোষ, বোটানির কোষ মানে একটা উদ্ভিদের কোষ যদি আমরা দেখি, উদ্ভিদের কোষ দিয়ে আমরা সমস্ত কোষকে ব্যাখ্যা করতে পারি। সব আমরা একটু বোটানি নিয়ে আলোচনা করব মেইনলি। তো খেয়াল করি, এই যে থিওফ্রাস্টাস, উনি একটা বই লিখেছেন, উনি দুইটা বই লিখেছেন। একটা হলো গিয়ে হিস্টোরিয়া প্লান্টারাম, এটা একটা বই। বইটা লিখেছিলেন সেটা হলো গিয়া কজেস অফ প্লান্টস, উদ্ভিদের বিষয়সমূহ আর কি। এই দুইটা বই লিখেছিলেন। এই কজেস অফ প্লান্টসে উনি মোটামুটি 500টি গাছের বর্ণনা দেন, 500টি গাছ, ঠিক আছে, 500টি গাছের বর্ণনা দেন এই থিওফ্রাস্টাস।
তো উনি উনি তো গ্রিক, ওই সময় তো আর তো উনি তো গ্রিক ছিল আর কি। তো ওই সময় তো আর ওরকম প্লেন বিমান ছিল না যে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে উনি গবেষণা করবে। তো গ্রিক যে সভ্যতা, ওই ইউরোপের ওই আশেপাশে উনি ঘোরাফেরা করে 500টা গাছ নিয়ে গবেষণা করছে। তো ওই 500টা গাছের উপর বেস করে উনি উদ্ভিদকে 4টা ভাগে ভাগ করছে। হ্যাঁ, এই 500টা গাছের উপর ভাগ করে উনি প্রাথমিকভাবে উদ্ভিদকে প্রথম 4টা ভাগে উনি ভাগ করছে। সেটা কি? সেটা হলো গিয়া বৃক্ষ, ঠিক আছে। তারপর হলো গিয়া কি, তারপর গুল্ম, বানান ভুল হইতে পারে, এটা হলো গিয়া গুল্ম। তারপর কি করছেন? লতা, আর হলো গিয়া ঘাস। তো আমরা একটু বলি বৃক্ষ কারা কারা। বৃক্ষ এর সংজ্ঞা আমরা বলতে পারি যেগুলো 5 মিটারের থেকে বড়, 5 মিটারের থেকে বড় বড়, ঠিক আছে। আর গুল্ম কি? গুল্ম হলো গিয়া 2 থেকে 5 মিটারের মধ্যে, এর মধ্যে, এটা প্রাথমিক ভাগ আর কি। আর লতা যেগুলো হলো গিয়ে মানে নিজের উপর দাঁড়াইতে পারে না আর কি, সে কোনো কিছুর উপর ভর দিতে হয়। হ্যাঁ, এটা হলো গিয়ে সে দাঁড়াতে পারে না, দাঁড়াতে পারে না, ভর দিতে হয়। হ্যাঁ, আর ঘাস হলো গিয়া সাধারণত 1 মিটারের থেকে কম, থেকে কম। ওকে। তো অ্যাকচুয়ালি এটা তো আসলে একটা সাইজের ব্যাপার, বাট সাইজের ছাড়াও অনেক ডিফারেন্স আছে। আমরা যদি আরেকটা রেফারেন্স বলি আর কি, হ্যাঁ, ধরো এই একটা উদ্ভিদ, এই যে একটা উদ্ভিদ, উদ্ভিদের এইটাকে বলা হয় কাণ্ড, এই যে এগুলোকে বলা হয় কাণ্ড, এই যে এগুলোকে বলা হয় কি কাণ্ড। তো মোটামুটি বৃক্ষ যারা, এই বৃক্ষের কাণ্ডগুলো খুব শক্ত থাকে, স্ট্রং থাকে, অনেক স্ট্রং থাকে। বাট গুল্ম যারা, আমি একটু উদাহরণ দিই। বৃক্ষ বলতে আমরা বুঝি মেহগুনি গাছ, জাম্বল গাছ, রেন্ট্রি গাছ, ঠিক আছে, এগুলো। আর গুল্ম বলতে ধরো আমরা দেখেছি যে গোলাপ ফুল গাছ, হ্যাঁ, কিছুটা শক্ত, তোমার বেত গাছ, তারপর জবা ফুল গাছ, এগুলো কিন্তু গাছগুলো বেশ শক্ত, কিছুগুলো কাঠ কাঠ মনে হয় আর কি, বাট অনেক পাতলা। তো আমরা বলতে পারি গোলাপ গাছ, গোলাপ। তারপর লতা কি? লতা মানে পান, পান গাছ। ঘাস তো ঘাসই। তো যে বৃক্ষ যারা, বৃক্ষর কাণ্ডগুলো অনেক স্ট্রং, অনেক উপরে থাকে, অনেক বড় থাকে এবং অনেক শক্ত থাকে। মানে কাঠ তৈরি হয় আমাদের যে জিনিসগুলো দিয়ে আর কি, দরজা, জানালা, তারপর আমাদের বুক সেলফ, হ্যাঁ, ফার্নিচারগুলো যে মানে যে জিনিস দ্বারা তৈরি হয় সেটা হলো গিয়া বৃক্ষ। আর গুল্ম কি? গুল্ম হলো গিয়া, দেখো কাণ্ডগুলো কিন্তু একটাই কাণ্ড, তারপর উপকাণ্ড মানে শাখা প্রশাখা বের হয়েছে। আর যেগুলো গুল্ম হয়, গুল্ম গুল্ম দেখা যায় একদম শুরু থেকে অনেকগুলা কাণ্ড নিয়ে তৈরি হয়, এরকম, ঠিক আছে। একদম যে লেস মানে সরি মানে শিকড়, সেই শিকড় থেকেই কাণ্ড তৈরি হয়। তুমি যদি এই যে গোলাপ গাছ এবং যদি জবা ফুল গাছ দেখো, একবার নিচ থেকেই এরকম অনেকগুলো শাখা পোশাখা নিয়ে কাণ্ড তৈরি হইতেছে। আর লতার কাণ্ডগুলো দাঁড়াতে পারে না, সে স্ট্রং হয়ে দাঁড়াইতে পারে না, সে শোয়ানো থাকে। আর ঘাস তো ঘাসই। তো এই 4টা সময় সম্পর্কে উদ্ভিদের 4টা ভাগে ভাগ করছিলেন এই ফার্স্ট থিওফ্রাস্টাস। তো বেশ ভালো একটা কাজ করছেন উনি, এই জন্য ওনাকে বলা হয় ফাদার অফ বোটানি, মানে যিনি সবার প্রথম এই জিনিসগুলোকে আমাদের সামনে একটা জ্ঞান আকারে তুলে ধরছেন। তো সেই কারণে আমরা তাকে উদ্ভিদবিদ্যার জনক বলি। আচ্ছা, এবার আসি ব্রাঞ্চেস অফ বায়োলজি, বায়োলজির শাখা পোশাখা, বায়োলজি নিয়ে আমরা পড়বো। আচ্ছা, বায়োলজিটা পড়ার আগে আমরা একটু বলি যে আমরা পড়াশোনা করি মূলত পৃথিবীর সম্পর্কে যে জানাই আমরা, এটা আসলে 2টা জিনিস জানি। একটা হলো গিয়ে জড় জীবন সম্পর্কে জানি, আরেকটা জানি জীবন সম্পর্কে। জড় জীবন মানে জড় জীবন হয় না কথাটা, জড় সম্পর্কে আর জীবন সম্পর্কে। তো জীবন সম্পর্কে যে জ্ঞান সেটা হলো কি বায়োলজি, আর জড় সম্পর্কে যেটা জ্ঞান সেটা আমাদের সায়েন্সের আরো 2টা শাখা, সেটা হলো কি ফিজিক্স আর কেমিস্ট্রি। এই ফিজিক্স আর কেমিস্ট্রিতে আমরা জড় বিজ্ঞান সম্পর্কে জানতে পারি। ওকে, সো এবার আমরা ব্রাঞ্চেস অফ বায়োলজি নিয়ে একটু আলোচনা করি। এটা মুছে দিই আমি এটা। ওকে, ব্রাঞ্চেস অফ বায়োলজি মানে বায়োলজির শাখা পোশাখা, এটা 2 ভাগে ভাগ করছি। একটা হলো গিয়ে ফিজিক্যাল বায়োলজি, ফিজিক্যাল বায়োলজি, আর একটা হলো গিয়ে অ্যাপ্লাইড বায়োলজি। অ্যাপ্লাইড মানে
যে জ্ঞানটা আমি আমার জীবনে কাজে লাগাইতে পারবো সেটা হলো কি অ্যাপ্লাইড। ঠিক আছে, বলে নিচ্ছি, যে জ্ঞানটা আমি আমার নিজের জীবনের সাথে কাজে লাগাইতে পারবো সেটাকে বলা হয় অ্যাপ্লাইড। আর যে জ্ঞানটা তাত্ত্বিক, মানে তথ্য আকারে আমি বইয়ে রাখবো বা নিজের মধ্যে রাখবো, বা যেটার উপরে বেস করে আমি এই অ্যাপ্লাইডটা তৈরি করব, সেটাকে বলা হয় ফিজিক্যাল বায়োলজি। ঠিক আছে, তো এটা হলো গিয়া তাত্ত্বিক আমরা বলতে পারি, আর এটাকে আমরা বলতে পারি ব্যবহারিক। সো দুইটা ভাগে ভাগ করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা, তো আমরা ফিজিক্যাল বায়োলজি নিয়ে একটু পড়াশোনা করি। প্রথমে আসবে মরফোলজি। মরফোলজি শব্দের অর্থ হলো গিয়া অঙ্গ সংস্থান বিদ্যা। অঙ্গ সংস্থান বিদ্যা, মরফোলজি। মরফোস শব্দের অর্থ দৈহিক, ফোলজি লজি, লজি শব্দের অর্থ কি? লজস মানে জ্ঞান, মনে আছে? সো লজি শব্দটা মানে জ্ঞান সম্পর্কিত। তো জ্ঞান মানে বিদ্যা, লজি প্রত্যেকটার সাথে, লজি দেখলেই বুঝতে হবে যেটা এটা বিদ্যা। আর মরফোস এটা হলো কি অঙ্গ সংস্থান। মরফোস শব্দের অর্থ কি? অঙ্গ সংস্থান বা দৈহিক। দৈহিক মানে দৈহিক বিদ্যা, যেটা নিয়ে অর্থাৎ আমাদের জীবন সম্পর্কিত কোনো একটা পশু বা পাখি, বা আমরা বলতে পারি কোনো একটা গাছ, সেই গাছের শারীরিক সম্পর্কিত যে জ্ঞান সেটাকে বলা হয় মরফোলজি। এটা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো গিয়া ইন্টারনাল, আর একটা হলো গিয়া এক্সটার্নাল। ইন্টারনাল মরফোলজি, এক্সটার্নাল মরফোলজি। ইন্টারনাল মরফোলজি সাপোজ আমি হাত পা মাথা, তারপর এগুলো হলো গিয়ে এক্সটার্নাল আর কি, আমাদের বাইরের বিদ্যা আর কি, চামড়া, খাওয়া দাওয়া। আর ভিতরের এই যে হাড্ডি, তারপর হলো গিয়া কিডনি, তারপর বৃক্ক, তারপর হলো গিয়ে যকৃত, এই যে জিনিসগুলো সম্পর্কিত জ্ঞান সেটা হবে গিয়ে ইন্টারনাল। ঠিক আছে, ওকে। এবার আসি ট্যাক্সোনমি। ট্যাক্সা শব্দের অর্থ কি? ট্যাক্সা শব্দের অর্থ শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস, শ্রেণী বিন্যাস। ঠিক আছে, আমরা উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করব, প্রাণীকেও বিভিন্ন শ্রেণীতে ভাগ করব। কারণ শ্রেণীতে ভাগ না করলে তো আমরা এত এত ডিটেলস প্রাণী জগৎ, এত এত ডিটেলস উদ্ভিদ জগৎ, সেই সম্পর্কে আমরা জানতে পারবো না। সো আমাকে কি করতে হবে? আমাকে কোন প্রাণী কোন শ্রেণীর মধ্যে পড়ছে এগুলো ভাগ করতে হবে। তো এই যে জিনিসটা যা সম্পর্কে আমরা যে বিদ্যাটা নিয়ে এই জিনিসটা করি সেটাকে বলা হয় শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। ওকে, আচ্ছা, এবার আসো 3 নাম্বার, যেটাকে বলা হয় হিস্টোলজি। হিস্টো মানে টিস্যু, হিস্টো মানে টিস্যু, আর লজি মানে জ্ঞান, মানে টিস্যু বিদ্যা। ঠিক আছে, একটু খেয়াল করি। ধরা যাক একটা মানুষ বা একটা গাছ, হ্যাঁ। তো এই গাছ থেকে আমি একটা পাতা নিলাম, পাতা, এই যে পাতা নিলাম, পাতা, পাতা নিয়েছি। সো এই পাতার মধ্যে যে অনেকগুলো টিস্যু একটা কাজ করে, অনেকগুলো কোষ একটা কাজ করে। এখানে এই পাতার যে এখানে যে কোষগুলো আছে, প্রত্যেকটা কোষে আমরা দেখতে পারবো পত্ররন্ধ্র নামে একটা একটা জিনিস আছে। এই প্রত্যেকটা কোষের মধ্যে পত্ররন্ধ্র। তো এই পত্ররন্ধ্রগুলো কাজ কি? এই পাতার পত্ররন্ধ্রের কাজ হলো সে পানিকে ভিতরে ঢুকতে দেবে এবং বাইরে দিয়ে দিবে, দুটা কাজ করবে সে। তো পাতার এই সমস্ত কোষগুলো এই একটা কাজই করে ম্যাক্সিমাম, এবং এই পাতার আরেকটা কাজ করে, সেটা হলো গিয়া খাদ্য তৈরি করে। সমস্ত কোষ খাদ্য তৈরি করে, পাতার খাদ্য তৈরি করে আর পত্ররন্ধ্র করে। এখন এই যে পাতার যে সেলগুলো আর এই যে গাছের এখানের যে সেল, এটা যে সেল, হ্যাঁ, এই সেল, তো এই দুইটা সেলের কাজ তো এক না, দুইটা সেলের কাজ কিন্তু ভিন্ন ভিন্ন। এই সেলের কাজ পত্ররন্ধ্র মানে পানি বের করে দাও, পানি ঢুকানো, আর এই সেলের কাজ হলো যে খাদ্য তৈরি করা। দুটো তো এক না, তো দুইটাকে এক করছে, দুইটা এক করা যাবে না। এই সেলগুলো একসাথে মিলে এই কাজটা করে, আর এই সেলগুলো ভিন্ন কাজ করে। সো এই যে একাত্র হয়ে অনেকগুলো সেল একটা কাজ করে, এই অনেকগুলো সেলকে একসাথে বলা হয় টিস্যু। তো এই টিস্যু নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হলো গিয়ে হিস্টোলজি, টিস্যুবিদ্যা। তো আমাদের এটাও গেল, এটাও গেল, এটাও গেল। এবার আসলে এমব্রায়োলজি। এমব্রায়ো মানে ভ্রূণ, 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 আর লজি মানে জ্ঞান, ভ্রূণবিদ্যা। ভ্রূণ মানে কি? ধরো পশু পাখির ভিতরে কিছু আছে, মানে জনন প্রজনন ছাড়া, অর্থাৎ প্রজনন মানে কিভাবে একটা থেকে আরেকটা আসে, মানুষ থেকে মানুষ কিভাবে আসে, জন্মের মাধ্যমেই তো আসে নাকি। তো কিছু প্রজাতি আছে যারা স্পোরের মাধ্যমে একটা গাছ থেকে আরেকটা গাছ হয়ে যাচ্ছে।
কিছু প্রাণী আছে যারা ডিম দেয়, হ্যাঁ, কিছু প্রাণী আছে যারা, যেমন হাইড্রা, এরা একটা মানে বাবলের সৃষ্টির মাধ্যমে সে গাছ তৈরি করে, সে একটা প্রাণী তৈরি করে ফেলায় কোনো যৌন প্রজনন ছাড়া, ঠিক আছে। কিছু আছে যে হ্যাপ্লয়েডের মাধ্যমে তৈরি করে ডিপ্লয়েড, টু এন, মানে মানুষের এনগ্যামেট পুং গ্যামেট স্ত্রী গ্যামেট মিলে তৈরি হয় জাইগোট, ঠিক আছে। কিছু আছে স্পোরের মাধ্যমে তার বংশবৃদ্ধি করে। কিছু আছে জাস্ট ভাগ হয়ে যায়, কোষ ভাগ হয়ে যায়, যেমন ধরো একটা ব্যাকটেরিয়া, সে ব্যাকটেরিয়া হুট করে দুই ভাগ হয়ে যায়, ফিশন হয়ে যায়, একটা থেকে দুইটা হয়ে যায়। তো এই যে কনসেপ্টগুলো যেখান থেকে মানে বিভিন্ন প্রাণী থেকে প্রাণী, উদ্ভিদ থেকে উদ্ভিদ তৈরি হয়, এই কনসেপ্টটাকে আমরা বলি এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা, যেখান থেকে এটা উৎপত্তি হয়। আচ্ছা, এবার আসলে সাইটোলজি, সাইটোস, সেল থেকে এই শব্দটা আছে, সেল থেকে সাইটোস, বোঝাই যাচ্ছে সেল মানে কোষ, আর সাইটোলজি শব্দের অর্থ কি? কোষবিদ্যা। বারবার বলতেছি, লজি শব্দের অর্থ লজস থেকে আসছে, মানে জ্ঞান বা বিদ্যা। এটা একটা গ্রিক শব্দ, কোষবিদ্যা, যেখান থেকে কোষ নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন প্রাণী, বিভিন্ন উদ্ভিদ, বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, এদের কোষ নিয়ে যে আলোচনা করা হয় সেটা হলো গিয়া কোষবিদ্যা। বা সরি, ভাইরাসের কোনো কোষ নাই, মানে ব্যাকটেরিয়া, তারপর হাইড্রা, এমিবা, এগুলোর। এরপর জেনেটিক্স, খুবই পরিচিত একটা শব্দ জেনেটিক্স। জেনেটিক মানে হলো গিয়া বংশগতিবিদ্যা, ঠিক আছে, বংশগতিবিদ্যা। আমরা জানি যে আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে ডিএনএ আছে। কোষের মধ্যে কি আছে? ডিএনএ। এটা কোষ, এই যে একটা সেলের মধ্যে এটাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে এরকম পেঁচানো কিছু থাকে যেটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। সেই ক্রোমাটিন তন্তুর মধ্যে আছে কি? ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে আছে ডিএনএ। সো এখানে আছে কি? ডিএনএ। এই ডিএনএর মধ্যে যে অংশটা প্রোটিন তৈরি করে, হ্যাঁ, প্রোটিন তৈরি করে, ডিএনএ হলো গিয়া মাস্টার মলিকুল, মানে মাস্টার অণু, আমরা অণু আর কি, হ্যাঁ। তো ইনি হলো গিয়া সব নির্দেশনা দেয় আর কি। তো ডিএনএর মধ্যে যে অংশটা প্রোটিন তৈরি করে সেই অংশটাকে বলা হয় জিন। এই জিন হলো গিয়া সব কিছু নির্ধারণ করে দেয়, এটা মানুষ শ্যামলা হবে নাকি ফর্সা হবে নাকি কালো হবে, সে বেট হবে না লম্বা হবে, তার পা ঠিক থাকবে না মাথা ঠিক থাকবে, কতটুকু ব্রেইনই হবে, আল্লাহ তাআলা এই জিনিসটা সব কিছু এই জিনের মধ্যে লেখা রাখেন। এই জিনের মাধ্যমে এই জিনিসটা সিস্টেমেটিক্যালি মানুষের মধ্যে সঞ্চারিত হয় আর কি। তো এই জিন টিন নিয়ে আলোচনা যেটা, সেটাকে বলা হয় বংশগতিবিদ্যা। যেহেতু এটা ওই মানে বাবা থেকে সন্তান পায়, সন্তান থেকে তার সন্তান পায়, ধারাবাহিক একটা রক্ষা আসে আর কি, ঠিক আছে, একটা সিস্টেম আছে, এই জন্য এটাকে বলা হয় বংশগতিবিদ্যা। আচ্ছা, এটাকে বলা হয় ইভলিউশন। ইভলিউশন শব্দের অর্থ বিবর্তন। ইভলিউশন শব্দের অর্থ কি? বিবর্তন। বিবর্তন জিনিসটা একটু বুঝাই। অনেকে এটার সাথে ওই যে গুলাই ফেলায় যে মানুষ বানর থেকে আসছে, বাট এরকম না। একটু সহজ করে বলি যে ইভলিউশন জিনিসটা কি। এগুলো অনেক ডিটেলস বলা যায়, বাট আমরা একটু সহজ করে বুঝাই। সেটা কি? ধরো একটা জঙ্গল, এখানে এই জঙ্গলে ধরো যাক কালো পেঙ্গুইন আছে, কালো পেঙ্গুইন, হ্যাঁ, পেঙ্গুইন। এটা হলো কি সেই দক্ষিণ মেরু কালো পেঙ্গুইন। তো পেঙ্গুইনকে কে খায়? পেঙ্গুইনকে মনে করো ভাল্লুক খায়, ভাল্লুক। দক্ষিণ মেরুতে, এটা দক্ষিণ মেরু, এই জিনিসটা দক্ষিণ মেরু। এটা সত্য না, মানে আমি একটু বোঝানোর জন্য বলতেছি যে বিবর্তন জিনিসটা কি। তো এই কালো পেঙ্গুইনকে ভাল্লুক, যেহেতু সাদা বরফ, ইজিলি কালো পেঙ্গুইনকে সে খেতে পারে চাইলে, হ্যাঁ, কালো পেঙ্গুইনকে সে ইজিলি খেতে পারে, সে শিকারও করে। কালো পেঙ্গুইনকে সে শিকার করে অনেক সহজে, কারণ দেখতে তো কালো দেখতে আর কি। এখন কোনো একটা সময় এসে কালো পেঙ্গুইনদের মধ্যে দুইটা ডিএনএর মধ্যে মিসম্যাচ হয়। সবগুলোই তো কালো পেঙ্গুইন, সো ওদের সন্তান হবে কালো, এদের সন্তান হবে কালো। তো কোনো একটা ডিএনএর মধ্যে কোনো একটা মিসম্যাচ হইতেছে। মিসম্যাচ হওয়ার পরে এই যে ডিএনএ মিসম্যাচ হওয়ার পরে যে পেঙ্গুইনটা আসলো, সেই পেঙ্গুইনটা হইছে হোয়াইট, সাদা, ঠিক আছে। প্রথমে একটা সাদা পেঙ্গুইন দেখা গেল। আচ্ছা, এখন ওই সাদাটার সাথে যদি কোনো একটা কালো পেঙ্গুইনের মধ্যে আবার মিলন ঘটে, তখন দেখা যায় সাদা বেড়ে গেছে, কারণ সাদা এখন স্ট্রং, সাদা জিনটা তখন স্ট্রং হয়ে যায়।
তো দেখো একে একটা সাদা ছিল, এখন সাদা দুইটা সন্তানই সাদা হওয়ার সম্ভাবনা বেশি। তিনটা হইলে তিনটার মধ্যে দুইটা সাদা একটা কালা হয়। যদি পাঁচটা হয় পাঁচটার মধ্যে দেখা যায় চারটা সাদা একটা কালা। তার মানে দেখো এখানে যদি 5টা সন্তান হয় এদের থেকে, মোটামুটি 1 2 3 4, এই একটা হবে শুধুমাত্র কালো আর বাকি সব হবে সাদা। তো এই সাদারা আবার যখন বংশ বিস্তার করবে 4টা থেকে হবে 8টা, 8টা থেকে 16টা। এখন কথা হলো গিয়া, এই যে ভাল্লুক এ তো নেচার, এই নেচার কি করে কালো পেঙ্গুইনকে সহজেই ডিটেক্ট করতে পারে, সেই কালো পেঙ্গুইনকে খাবে। আর এদিকে সাদা পেঙ্গুইনের সংখ্যা বাড়তেছে। সাদা পেঙ্গুইনকে সহজে ধরা যায় না, ভাল্লুক দেখতে পারে না যে সাদা পেঙ্গুইন কোথায় আছে, যেহেতু উত্তর মেরু দক্ষিণ মেরু সব জায়গায় সাদা বরফ। তখন কি হয়, একটা সময় মানে হাজার বছর পর প্রায় 1000 2000 বা 3000 বছর পরে দেখা যায় এখানে 3000 বছর আগে কালো পেঙ্গুইন ছিল, বাট রাইট নাও এখানে কালো কোনো পেঙ্গুইন নাই। ভালুক খেয়ে ফেলতেছে, নিজেরাও রোগে শোকে ভুকে মারা গেছে, এখন সব হোয়াইটদের দখলে। হোয়াইট, এটাকে বলা হয় বিবর্তন। বিবর্তনের মেইন কনসেপ্ট এইটা। এভাবেই একটা সৃষ্টি সেই শুরু থেকে 3 কোটি 4 কোটি বছর আগে থেকে কিভাবে বিবর্তনের মাধ্যমে কোনো প্রাণী কি পরিবর্তনটা ঘটছে তাদের, এই জিনিসটি এই বিবর্তন বা ইভলিউশন আলোচনা করা হয়। ওকে, এবার আমরা এইটা বলবো বায়োজিওগ্রাফি। বায়ো শব্দের অর্থ জীবন, আর জিও মানে পৃথিবী বা মানে ভূতত্ত্ব আর কি, আর গ্রাফি মানে ভূগোল। হ্যাঁ, অর্থাৎ বায়ো অর্থাৎ জীব ভূগোল। এটা বায়ো মানে জীবন আর ভূগোল, জিওগ্রাফি মানে কি ভূগোল, বায়োজিওগ্রাফি মানে জীব ভূগোল। হ্যাঁ, এটা একটু লিখে দিচ্ছি, এটা কি জীব ভূগোল। এটা জীব ভূগোল কেন? জীব ভূগোল কি? জীব ভূগোলের কাজ হলো গিয়ে কোন এলাকায় কোন জীব বসবাস করতে পারে। আমরা নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ, বাংলাদেশি মানুষ, আমরা তো চাইলেও সাইবেরিয়ায় গিয়ে বসবাস করতে পারবো না, আমাদের জন্য অনেক কঠিন হবে, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আরো কঠিন হবে। হ্যাঁ, তারা যদি সার্ভাইভ না করতে পারে, টিকতেই পারবে না। বাট সাইবেরিয়া অঞ্চলের মানুষ কিন্তু ইজিলি টিকে যাচ্ছে। সো এই যে জীবন, যেখানে কোন জীব কিভাবে বসবাস করে সেই নিয়ে আলোচনা, এটাকে বলা জীব ভূগোল। আচ্ছা, আমরা চলে যাচ্ছি অ্যাপ্লাইডে। অ্যাপ্লাইডের মধ্যে প্রথমেই আসবে পেলিওন্টোলজি। পেলিওন্টোলজি মানে হলো গিয়া আমরা জানি জীবাশ্ম বিজ্ঞান। জীবাশ্ম বিজ্ঞান এটা লিখে দিচ্ছি, জীবাশ্ম বিজ্ঞান বা জীবাশ্ম বিজ্ঞান সম্পর্কিত বিদ্যা, লজি। তো জীবাশ্ম বিজ্ঞান মানে কি? জীবাশ্ম বিজ্ঞান মানে হলো ধরো আজ থেকে 3 কোটি বছর আগে ডাইনোসর হারিয়ে গেছে, তোর কিছু হাড্ডি এখনো স্টিল আছে, তো এই হাড্ডি নিয়ে গবেষণা করতেছে মানুষ, এটাকে বলা জীবাশ্ম বিজ্ঞান। আবার এটাও হইতে পারে যে অতীতে কোনো একটা প্রাণী 3 কোটি বছর ধরে, একটা গাছ, সে 3 কোটি বছর ধরে ওই গাছের প্রজন্ম বেঁচে আছে এখনো। 3 কোটি বছর আগে পৃথিবীতে আসছিল তারা, বা পৃথিবীতে তৈরি হয়েছিল তারা, প্রজন্ম থেকে প্রজন্ম ওই গাছ এখনো টিকে আছে। সো ও একটা জীবাশ্ম হয়ে গেল। ঠিক আছে, এটাকে বলা জীবাশ্ম বিজ্ঞান। আচ্ছা, এবার আসো বায়ো স্ট্যাটিস্টিক্স। বায়ো শব্দের অর্থ জীব, হ্যাঁ, জীবন বা জীব, আর স্ট্যাটিস্টিক্স মানে হলো গিয়া পরিসংখ্যান, জীব পরিসংখ্যান। ঠিক আছে, কি বলতে পারি? জীব পরিসংখ্যান, জীব পরিসংখ্যান বিদ্যা, পরিসংখ্যান। এখানে কি কি আলোচনা হয়? এই জীব পরিসংখ্যানে আলোচনা হয় বর্তমানে ধরো আমরা সুন্দরবনে যদি কতটি বাঘ আছে, কতটি বাঘ থেকে কতটি বাচ্চা আসতে পারে, হ্যাঁ, তারপর হরিণের সংখ্যা কত আছে, হরিণের সংখ্যা থেকে কতটি আসতে পারে, এই যে স্ট্যাটিস্টিক্স, এটা মানে আইডিয়া নেওয়া আর কি, এগুলো নিয়ে আলোচনা হয় বায়ো স্ট্যাটিক্স। আমি সহজ ভাষায় বললাম, বাট এর ব্যক্তি অনেক অনেক বড়। ঠিক আছে, এটা শুধুমাত্র ওই বাঘ গোনার কাজ এরকম না, মানুষ থেকে শুরু করে সব কিছু এভরিথিং সেটার মধ্যে নিয়ে আসে। আচ্ছা, এবার আসো প্যারাসাইটোলজি। প্যারাসাইট শব্দের অর্থ মানে যে নিজে কোনো খাবার অন্বেষণ করে না, সে আরেকজনের বডিতে যে খাবার অন্বেষণ করে। 2023 সালে মনে হয় খুব সম্ভবত দক্ষিণ সাউথ কোরিয়ায় একটা মুভি তৈরি হয়েছিল প্যারাসাইট। মুভিটা জোস, মানে নামটা এত চমৎকারভাবে চুজ করছে তারা, মানে অবাক লাগতেছে আর কি, যে একটা গরিব পরিবার সেটা ধনী পরিবারে গিয়ে কাজ শুরু করে আর কি। ধনী পরিবার মানে অনেক খাবার টাবার খায়, অনেক কিছু ভালোভাবে চলে, তো ওই গরিব পরিবারটা থাকে ধনী পরিবারের সাথে। তো ওরা কি করে, ওরা আসলে ওই যে গরিব পরিবারটার সাথে ওই গরিব পরিবারটা ধনী পরিবারের সাথে মিলেমিশে থাকে। এখন থাকতে থাকতে একটা লোভ জন্ম হয়, তো ওই গরিব পরিবারটা ধনী পরিবারটাকে মানে ধনী পরিবারের থেকেই খেয়ে বাঁচে আর কি।
প্যারাসাইটের কাজ কি? যার থেকে তুমি বাঁচো তাকে ক্ষতি করতেছো। তো দেখা যায় যে গরিব পরিবারটা ওই ধনী পরিবারটাকে ক্ষতি করে। যেমন মাথার উকুন আমাদের, ও আমার থেকে খেয়ে বাঁচে, বা তোমাদের কার কার মাথায় উকুন আছে আমি জানি না, বাট ও আমার আমার মাথা খেয়ে বাঁচে, বা ও তোমার মাথা খেয়ে বাঁচতেছে, কিন্তু তোমাকে ক্ষতি করতেছে। আমার পেটের কৃমি, হ্যাঁ, এটাকে বলা হয় প্যারাসাইট। প্যারাসাইট মানে কি? মানে পরজীবী, পরজীবী আর কি, পরজীবী বিদ্যা। পরজীবী মানে পরজীবী মানে পর মানে অন্ন, 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 ঠিক আছে? বলো না আপন এবং পর, পর মানে অন্য, আর জীবী মানে জীবন, যে অন্যর জীবনে মানে বাস করে আর কি, সেটাকে বলা হয় পরজীবী। তো প্যারাসাইটোলজি মানে যেখানে পরজীবী নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় প্যারাসাইটোলজি। আচ্ছা, তো বলে নিচ্ছি, এই জিনিসগুলো আমাদের বাংলাদেশে কোনো সাবজেক্ট নাই অনার্স লেভেলে, এগুলোও নাই, এটাও নাই, এরকম কোনো নামে কোনো নাই। এবার সব ফিশারিজ এই নামে সাবজেক্ট আছে বাংলাদেশে। মৎস্য বিজ্ঞান, ফিশারিজ মানে মৎস্য নিয়ে যেখানে আলোচনা করা হয়, মৎস্য বিজ্ঞান, মৎস্য বিজ্ঞান। ফিশারিজ মানে ফিশার, ফিশার মানে কি জেলে, ফিশারিজ মানে জেলেদের যে কাজটা হয়, মাছ টাছ ধরা, মাছ বিক্রি করা, মাছ নিয়ে গবেষণা আর কি। ঢাকার ওই যে কমলাপুরে, সরি কমলাপুর না তো, এটা এটা হলো গিয়া ওই যে তাবলিগের যে মার্কাজটা, এর নামটা ভুলে গেলাম আমি, কাকরাইল, কাকরাইল, কাকরাইলের ওইখানে এই মৎস্য বিজ্ঞানের একটা ইয়ে আছে, মৎস্য ভবন। মাছ টাছ নিয়ে গবেষণা করা হয়। এবার আসো এন্টোমোলজি। এন্টোমস শব্দের অর্থ কি? এন্টোমস শব্দের অর্থ কীট পতঙ্গ, কীট পতঙ্গ, কীট পতঙ্গ বিদ্যা। লজি মানে বিদ্যা, আর এন্টোমোলজি মানে কীট পতঙ্গ বিদ্যা। আচ্ছা, অণুজীব বিদ্যা মানে হলো গিয়ে ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলোকে বলা হয় অণুজীব। মাইক্রো মানে ছোট, মাইক্রো মানে কি? মাইক্রো মানে ছোট, 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 ছোট মানে অণু, মানে খুব ক্ষুদ্রতি ক্ষুদ্র। আর বায়ো মানে জীবন, আর লজি শব্দের অর্থ বিদ্যা। খুব ক্ষুদ্র যে জীব তাদের নিয়ে বিদ্যা, যেটা খুব ক্ষুদ্র ক্ষুদ্র কি কি জীব আছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো নিয়ে আলোচনা করা হয়। ছত্রাক না, ছত্রাক অনেক বড়, ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে বেসিক্যালি আলোচনা করা হয়। এগ্রিকালচার, কালচার মানে কি? সংস্কৃতি। এগ্রি মানে কৃষি, কৃষি, কৃষি সংস্কৃতি আর কি, অর্থাৎ কৃষি ব্যাপার স্যাপার নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা এগ্রিকালচার। এটা এই মাইক্রোবায়োলজিও বাংলাদেশের সাবজেক্ট আছে, এগ্রিকালচারও আছে, বাট এটা নাই, এন্টোমোলজিটা নাই। মেডিকেল সায়েন্স, সায়েন্স মানে বিজ্ঞান, মেডিকেল মানে চিকিৎসা বিজ্ঞান, আমরা সবাই জানি। বায়ো ইনফরমেটিক্স, বায়ো মানে জীবন, আর ইনফরমেটিক্স মানে তথ্য, জীবন সম্পর্কিত তথ্য, জীব সম্পর্কিত তথ্য। এখানে কি কি নিয়ে আলোচনা হয় একটু খেয়াল করো। এখানে বেসিক্যালি আলোচনা হয় কোনো জীবের ডিএনএ সম্পর্কে আলোচনা, আরএনএ সম্পর্কে আলোচনা, মানে এই বেসিক্যালি এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করা হয়। ধরো আমি একটা ভাইরাস নিয়ে আলোচনা করব, ভাইরাসের ভিতরে কি আছে, হ্যাঁ, কি কি আছে সেই জিনিসটা নিয়ে আলোচনা হবে এখানে। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া একটা ডিএনএর মধ্যে কি কি ইনফরমেশন লুকায়িত সেটা এখানে পাওয়া যাবে বায়ো ইনফরমেটিক্সে। একটা একটা শুকর, একটা কুকুর, তার ডিএনএ আমি খুলে সেটা নিয়ে আমি কম্পিউটারে দিব সিমুলেশনের মাধ্যমে। কম্পিউটার আমাকে ইনফরমেন্ট দিবে যে এই এই ডিএনএর মধ্যে এই সমস্যা আছে। এই যে ডিএনএর সম্পর্কে যে তথ্যগুলো আর কি, সেই তথ্যগুলো নিয়ে যেখানে আলোচনা হয় সেটা হবে বায়ো ইনফরমেটিক্স বা ডিএনএ বা আরএনএ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক মানে বংশগতিবিদ্যা, জিন, জিন সম্পর্কিত যে বিদ্যা আমরা জানি সেটাকে ইঞ্জিনিয়ারিং করে, মানে ইঞ্জিনিয়ারিং মানে কি? কোনো একটা কিছু বানায় আর কি। তো জিনকে কোনো একটা কিছু বানায়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে কি? মানে এখানে কাজটা করে কি আসলে? আমরা জানি ব্যাকটেরিয়া, এই যে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার মধ্যে একটা জিন থাকে, সেকেন্ডারি জিন, যাকে বলা হয় প্লাজমিড। আমি একটু উদাহরণ দিই, ঠিক আছে? এই প্লাজমিড, এই প্লাজমিডের মধ্যে ইনসুলিন তৈরি করে, ইনসুলিন। আমাদের সুগার বেড়ে গেলে যে ইঞ্জেকশনটা দিয়ে দেয় আর কি, সেটাকে বলা হয় ইনসুলিন। এই প্লাজমিড ডিএনএর মধ্যে এটা ইনপুট করা হয়, তারপর ব্যাকটেরিয়া হাজার হাজার প্লাজমিড তৈরি করে। আমরা এইগুলো নিয়ে সামনে জানবো আর কি, আইডিয়া দিলাম আর কি। তো এই এই কাজটা যেখানে হয় সেটাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপর একটা ভালো ফলন পাইতে হবে, একটা বেগুন সে ভালো ফলন দিবে না, মানে পোকা হয়, আমরা কি করলাম, যে বেগুনের মধ্যে পোকা হবে না, ভালো একটু আইডিয়া ভালো আর কি, আইডিয়াল বেগুন, তা আমি সেই বেগুনের সেই ডিএনএটা ফিক্স করে দিলাম, সেই জিনটা ফিক্স করে দিলাম, যদি পোকায় না কামড়ায় ওকে। অর্থাৎ এই পোকা এই কারণে একে পছন্দ করে, সে কারণটা তাকে বের করে দিলাম, সেই জিনটা তাকে বের করে দিলাম, ঠিক আছে? একটা ভালো ফলনশীল ধান যেটা খুব দ্রুত ফলে, এই জিন পরিবর্তনের মাধ্যমে আমরা এই কাজটা করি, সেটাকে যেখানে এই কাজটা করা সেটা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
তো এটাও বাংলাদেশে আছে এই সাবজেক্ট। বায়োকেমিস্ট্রি, বায়ো মানে জীবন, কেমিস্ট্রি মানে জীবনের মধ্যে যে কেমিস্ট্রিগুলো আছে। আমরা জানি আমাদের প্রোটিন তৈরি হয় কি দ্বারা? প্রোটন, সরি আমাদের শরীর তৈরি হয় প্রোটিন। প্রোটিন, তারপর হলো গিয়া লিপিড মানে স্নেহ, কার্বোহাইড্রেট, তারপর আমরা জানি যে আরও অনেক কিছু তৈরি হয়, এনজাইম, হরমোন, এই যে প্রত্যেকটা জিনিস প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেটের সাথে সম্পর্কিত। এগুলোকে বলা হয় বায়োকেমিস্ট্রি। কারণ প্রোটিন একটা কেমিস্ট্রি, লিপিড একটা কেমিস্ট্রি, এখানে কার্বন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, কেমিস্ট্রি নিয়ে আলোচনা আর কি। সো জীবনের যে কেমিস্ট্রি নিয়ে আলোচনা হয় জীবন সম্পর্কে, সেটাকে বলা হয় বায়োকেমিস্ট্রি, যেখানে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা হয় বেশি। ওকে, এরপর আসলে মেরিন মানে সমুদ্র বায়োলজি মানে মেরিন বায়োলজি, এটাও বাংলাদেশে আছে। মেরিন বায়োলজি হলো গিয়ে সমুদ্রবিদ্যা, মানে সমুদ্রের জীববিদ্যা, সমুদ্রের ভিতরে মাছ টাছ আছে, পশু আছে, সেগুলো নিয়ে আলোচনা করা হয় এখানে মেরিন বায়োলজি। এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশ বিজ্ঞান, পরিবেশ নিয়ে আলোচনা করা হয়, সেটাকে বলা হয় পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স। বিভিন্ন আবহাওয়া, কেন এরকম আবহাওয়া হয়েছে, কী কারণে আবহাওয়া হয়েছে, এগুলো নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশে এগুলোর এই সাবজেক্টের অভাব নেই এনভায়রনমেন্টাল সায়েন্সের। ফরেস্ট্রি শব্দ আসছে ফরেস্ট থেকে, ফরেস্ট মানে বন, মানে বনবিদ্যা, এটা আমরা সবাই জানি। আর ফার্মেসি হলো গিয়ে আসছে ফার্মাসি থেকে, মানে ওই যে আমরা ওষুধ কিনি আর কি। অ্যাকচুয়ালি ফার্মেসির ব্যক্তিটা অনেক বড়, এখানে ওষুধ তৈরি করে, ওষুধ জমা রাখে, ওষুধ তৈরি করে, এগুলো নিয়ে আলোচনা হয় এখানে। অ্যাকচুয়ালি ফার্মাসিস্টরা কী করে? ওষুধ বানায়। তো ওষুধ বানানোর জন্য যে ইনফরমেশনটা লাগবে, হ্যাঁ, সেই ইনফরমেশনটা নেয় হলো গিয়ে বায়ো ইনফরমেটিক্স থেকে, তারপর ওষুধ তৈরি করে। এই কাজটা করে ফার্মেসিটা আর কি। এই তো আজকে আলোচনা।